একটি দেশ যাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে ভালো জায়গাগুলোর একটি, যেখানে গেলে জীবন সুন্দর হবে, ভবিষ্যৎ নিরাপদ হবে আর স্বপ্নগুলো বাস্তব হবে। কিন্তু আজ সেই দেশেরই মানুষ বলছে কানাডায় আর ঠিকভাবে বেঁচে থাকা যায় না। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কানাডা একটি স্বপ্নের দেশ থেকে একটি অসম্ভব বাস্তবতার দেশে পরিণত হয়েছে, যেখানে স্বাভাবিক জীবনযাপনের মান ঠিক রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাত্র ২ বছর আগের কথা, টরন্টোতে একটি সাধারণ ২ বেডরুমের ফ্ল্যাটের ভাড়া ছিল গড়ে $২৪০০ মতো। আজ সেটি দাঁড়িয়েছে $৩,৩০০, মানে প্রতি বছরে প্রায় ২৫% বৃদ্ধি পেয়েছে। আর এই গল্পটা শুধু টরন্টোর নয়, পুরো কানাডার গল্প হয়ে দাঁড়িয়েছে। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, কি ঘটল কানাডার সঙ্গে? হঠাৎ করেই কেন জীবনযাত্রার মানে এই রকমের পরিবর্তন ঘটল? আজ কানাডার বেশিরভাগ শহরে একটি ১ বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে আপনাকে ন্যূনতম মজুরির অন্তত দ্বিগুণ আয় করতে হবে। আর বাড়ি কেনা, টরন্টো বা ভ্যাঙ্কুভারের মতো শহরে মর্টগেজ পাওয়ার জন্য যে আয় দরকার তা গড় পারিবারিক আয়ের প্রায় ২ থেকে ৩ গুণ। ফলে শুধু মধ্যবিত্ত নয়, এমনকি শীর্ষ ১০% আয়কারীর কাছেও বাড়ি কেনা আজ প্রায় অসম্ভব। ফলশ্রুতিতে আজ কানাডায় দেখা দিয়েছে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় সংকট এবং প্রথমবারের মতো অভিবাসন সংকট। এটা সেই কানাডা নয় যাকে মানুষ একসময় শ্রদ্ধা করত, স্বপ্ন দেখে পাড়ি জমাতো কানাডার পথে। আজ সেটি সম্পূর্ণ উল্টো একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে। ২০১৫ সাল, জাস্টিন ট্রুডো প্রথমবারের মতো ক্ষমতায় এলেন। তার বার্তা ছিল আশা, ইতিবাচকতা আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। ক্ষমতায় আসার প্রথম দিনেই তিনি মেট্রো স্টেশনে নেমে সাধারণ মানুষের সঙ্গে সেলফি তুললেন। ভিডিওটি ভাইরাল হয়ে গেল। মানুষ বিশ্বাস করতে শুরু করলো এই মানুষটা সম্পূর্ণ আলাদা। কানাডার ইতিহাসে নতুন প্রধানমন্ত্রীদের মধ্যে ট্রুডোর জনপ্রিয়তা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু এই গল্পটা এখানেই থেমে থাকে না। কানাডা কোনো নতুন অভিবাসী দেশ নয়, এই দেশটাই তৈরি হয়েছে অভিবাসীদের হাত ধরে। ১৮০০ সালের মাঝামাঝি সময়ে কানাডার জনসংখ্যা ছিল মূলত পূর্ব উপকূলে। পশ্চিমে ছিল বিশাল ফাঁকা জমি। সমাধান: অভিবাসন। বিল্ড ইওর নেস্ট ইন ওয়েস্টার্ন কানাডা, এটাই ছিল কানাডিয়ান সরকারের মেসেজ, যার ফলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন অভিবাসী হয়ে কানাডায় পাড়ি জমাতো। কৃষকেরা এলো, গ্রাম গড়ল, গ্রাম থেকে শহর হলো। ১৯২০ সালের মধ্যে জনসংখ্যা বেড়ে হলো ৩ মিলিয়ন থেকে ৯ মিলিয়ন। কিন্তু এত সকল সুযোগ সুবিধার মধ্যেও একটা সত্য লুকোনো ছিল, আর সেটা হলো সেখানে অভিবাসন নিতে হলে যোগ্যতার ভিত্তিতে নিতে হতো। তার পাশাপাশি ছিল বর্ণভিত্তিক সিলেকশনও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ব্যবস্থার বদল ঘটে। কানাডা তৈরি করলো পয়েন্ট ভিত্তিক অভিবাসন ব্যবস্থা। বয়স, শিক্ষা, ভাষা, দক্ষতা সব কিছুর জন্য পয়েন্ট থাকবে। দর্শন ছিল পরিষ্কার, যারা অবদান রাখতে পারবে তারাই আসবে। এই ব্যবস্থাই একসময় বিশ্বের সেরা বলে স্বীকৃত হলো। ২০১৮ সাল, কানাডার ৩ ভাগের ২ ভাগ লোক বিশ্বাস করত অভিবাসন দেশটির জন্য কল্যাণ বয়ে আনবে, কিন্তু এই বিশ্বাস বেশি দিন টেকেনি। যে নীতি একসময় কানাডাকে শক্তিশালী করেছিল, ঠিক সেই নীতিই ধীরে ধীরে দেশটাকে ভেঙে ফেলল। ২০২২ সালে এসে কানাডা নিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত: রেকর্ড সংখ্যক অভিবাসী। ২০২৩ সালে ৪,৬৫,০০০, ২০২৪ সালে ৪,৮৫,০০০ এবং ২০২৫ সালে প্রায় ৫ লাখ অভিবাসীদের তারা আশ্রয় দিল। উদ্দেশ্য ছিল ভালো, শ্রমিক সংকট কাটিয়ে ওঠা এবং বুড়িয়ে যাওয়া জনসংখ্যার রিপ্লেসমেন্টে নতুন উদ্যমী লোকদেরকে স্থান দেওয়া। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তখনই ২০ লাখ লোকের আবেদন জমেছিল। বাড়ির সংকট দেখা দিল, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা চাপের মধ্যে পড়ল। ফলাফল:
2023 সালে কানাডার জনসংখ্যা বাড়ে প্রায় 70 বছরের মধ্যে সবচেয়ে দ্রুততম হারে। 2022 সালে দেশটির 27% মানুষ অভিযোগ তোলে যে এখানে অভিবাসনের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে, এবং 2024 সালে প্রায় 58% মানুষ বলতে শুরু করলো যে অভিবাসনের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে। জুলাই 24 কানাডায় শুরু হয় বিক্ষোভ, আর সেপ্টেম্বরে ট্রুডোর জনপ্রিয়তা নেমে আসে 33%-এ। এক সময়ের আশার প্রতীক এখন প্রশ্নের মুখে। শেষ পর্যন্ত ট্রুডো স্বীকার করেন তিনি ভুল করেছিলেন। দশকের পর দশক যথেষ্ট সাশ্রয়ী বাড়ি তৈরি না করে এত মানুষ ঢুকতে দেওয়া একটা বড় সিদ্ধান্তগত ভুল ছিল। আজ কানাডার সংকট শুধু অর্থনীতির নয়, এটা জীবনমানের সংকট। এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই গল্পগুলো শুধু কানাডার নয়, এগুলো ভবিষ্যতের গল্প। এরকমের আরও বাস্তবধর্মী ও ইনফরমেটিভ ভিডিও পেতে ইনফোজালের সাথেই থাকুন।